সুপ্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির খবর নিয়ে গ্রিন টিভির বিশেষ আয়োজন মুক্ত বাজারে আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি অন্তরা সরকার অর্থী। বাংলাদেশি রোগীদের বিশেষ ছাড়ে অত্যাধুনিক চিকিৎসা সেবা প্রদান, অনলাইন বিশেষজ্ঞ পরামর্শ, চিকিৎসার আমন্ত্রণপত্র, ভিসা সহায়তা সহ নানা রকম সুযোগ সুবিধার বিষয়ে জানতে ইয়োর অ্যাক্সেস টু ট্রাস্টেড মালয়েশিয়ান হেলথ কেয়ার শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি হোটেলে এর আয়োজন করা হয়। রাজধানীর একটি হোটেলে মালয়েশিয়া হেলথ কেয়ার ট্রাভেল কাউন্সিলের উদ্যোগে মালয়েশিয়া হেলথ কেয়ার সপ্তাহ ইয়োর অ্যাক্সেস টু ট্রাস্টেড মালয়েশিয়ান হেলথ কেয়ার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের জনগণকে কিভাবে আধুনিক চিকিৎসা ব্যবস্থা, হাসপাতাল এবং উন্নত চিকিৎসা প্রযুক্তির সাথে যুক্ত করা যায় সে বিষয়ে মত বিনিময় করা হয়। Since the past, I think 2023 onwards, we started receiving a lot of patients from here. অনুষ্ঠানে মালয়েশিয়ার 5টি শীর্ষস্থানীয় হাসপাতালের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা নিজ নিজ হাসপাতালের চিকিৎসা সুযোগ সুবিধার বিষয়গুলো তুলে ধরেন। To providing world-class accessible health care excellence. অনুষ্ঠানে বিশিষ্ট চিকিৎসক ডক্টর তৌহিদা রহমান ইরিনা বলেন, এই ইভেন্টের মধ্য দিয়ে মালয়েশিয়ার ট্রিটমেন্ট প্রোটোকল কিভাবে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়ে মানুষের মঙ্গলে কাজ করতে পারে তা দেখানোর চেষ্টা করা হয়েছে। মালয়েশিয়ার ট্রিটমেন্ট প্রোটোকল অনেক অ্যাডভান্স, তাদের টেকনোলজি অনেক অ্যাডভান্স। আমাদের দেশে এখন এগিয়ে যাচ্ছে, আমাদের অনেক জটিল রোগের চিকিৎসা আমাদের দেশে হচ্ছে, কিন্তু অনেক সময় হয় কি অর্থনৈতিক, নৈতিক বা সামাজিক কারণে অ্যাভিল করা হয়ে ওঠে না। তো আশা করছি এ ধরনের হেলথ কেয়ার উইকের মাধ্যমে এই ব্যবধানটি ঘুচে যাবে, আরও মানবতার কল্যাণে সেটি অনেক কল্যাণকর হবে। অনুষ্ঠানের অন্যতম আয়োজক মেডিট্রিপ 360-র প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে কিভাবে আধুনিক, শক্তিশালী ও বিশ্বমানের করা যায় সে লক্ষ্যে কাজ করছেন তারা। আমরা চাই ওরা আমাদের দেশে সেই টেকনোলজি ট্রান্সফার করুক, আমাদের দেশে যারা আছে তাদেরকে ট্রেন করুক এবং দুই দেশের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা একটা উন্নত পর্যায়ে যাতে আমরা নিয়ে যেতে পারি। মালয়েশিয়ার সাথে সমন্বয়ের মধ্য দিয়ে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা আধুনিকায়ন করাই এই ইভেন্টের মূল লক্ষ্য বলে জানান সংশ্লিষ্টরা। নতুন বছরে খটখট শব্দে মুখর সিরাজগঞ্জের উল্লাপাড়ার মৃৎশিল্প ও তাঁতপল্লী। নিরলস পরিশ্রম করে যাচ্ছেন তারা। তবে ব্যবসায়ীরা বলছেন, কাঁচামালের দাম বৃদ্ধির কারণে লাভের মুখ দেখবেন কিনা তা নিয়ে শঙ্কায় রয়েছে তারা। গ্রামীণ শিল্প ও কারিগরদের জন্য একটি বড় আয়ের মৌসুম পহেলা বৈশাখ। নতুন বছরকে ঘিরে কর্মচাঞ্চল্য মুখর হয়ে উঠেছে সিরাজগঞ্জের উল্লাপাড়ার তাঁতি ও মৃৎশিল্পীরা। এই ঐতিহ্য ধরে রাখতে ভোর থেকে গভীর রাত পর্যন্ত কাজ করছেন উল্লাপাড়ার তাঁতিরা। বছরের অন্য সময়ের তুলনায় এখন কাজের চাপ কয়েক গুণ বেশি। দেশ জুড়ে বাড়ছে বৈশাখী শাড়ির চাহিদা। নকশা আর ঐতিহ্যের মিশেলে তৈরি এসব শাড়ি হয়ে ওঠে বাঙালির নববর্ষ উদযাপনের প্রধান অনুষঙ্গ। তবে রং আর সুতার দাম বেড়ে যাওয়ায় এবছর তেমন লাভ হবে না বলে মনে করছেন তাঁতিরা। বৈশাখের যেরকম চাহিদা অনুযায়ী প্রোডাকশন দিতে পারতেছি না, সব কিছুর দাম বেশি, সুতার দাম বেশি, কাঁচামালের রং চঙের দাম বেশি, আমরা তো লাভ পাচ্ছি না, কাপড়ের রেট বাড়ে নাই তো এবং রঙের দাম বাড়ছে, এই জন্য শাড়ি বানাতে আমাদের অনেক খরচা বেশি হচ্ছে। তাঁত শিল্প আজকের দিনে ধ্বংসর পথে। আমরা সরকারের সুদৃষ্টি আকর্ষণ করছি এই তাঁত শিল্পের উপর। অন্যদিকে পহেলা বৈশাখ উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন পালপাড়ার মৃৎশিল্পীরা। মাটির ঘোড়া, পাখি, মাটির ব্যাংক, বাঁশি ও নানা রকম খেলনায় ফুটে উঠেছে গ্রামীণ ঐতিহ্যের রং। তবে আগের মতো মাটির পণ্যের চাহিদা না থাকায় অনেকেই বাপদাদার এই পেশা ছেড়ে অন্য কাজে যুক্ত হয়েছেন। তারপরও বৈশাখ এলে নতুন আশায় কাজে ফেরেন পালপাড়ার বাসিন্দারা। হ্যাঁ, আমরা ঠাকুর দাদার আমলের থেকে এই পাতিলের কাজ করি, আমাদের তো এখন সংসার চলে না, এলোমন বাড়াইয়ে আমাদের এইগুলা চলে না, এখন আমরা কেমনে চলবো? আমরা যে খাটনি করি এই খাটনি অনুযায়ী আমাদের টাকা হয় না, বিভিন্ন কারণে মনে করেন যে আমাদের সমস্যা, সেই জন্য আমরা এগুলা খুবই কম মানাছি। সমাজসেবা অধিদপ্তর থেকে বলা হয়, সরকারিভাবে ক্ষুদ্র ঋণ দিয়ে মৃৎশিল্পের সাথে জড়িতদের সহযোগিতা করা হবে। আমাদের যে ক্ষুদ্র ঋণ কার্যক্রম আছে, ক্ষুদ্র ঋণ কার্যক্রমের আওতায় তাদেরকে নিয়ে আসতে পারি। আমাদের বাংলাদেশ সরকারের থেকে যদি বরাদ্দ পাই, সেই বরাদ্দ সাপেক্ষে তাদেরকে আমরা নতুন গ্রাম সিলেকশন করে তাদের ক্ষুদ্র ঋণের আওতায় নিয়ে আসবো, যাতে তাদের মূলধনের অভাব না হয়ে থাকে। উৎসব যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে ক্রেতাদের আনাগোনা। বিক্রি ভালো হলে হাসি ফুটবে কারিগরদের পরিবারের মুখে।
বান্দরবানে 4টি স্লুইস গেট নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান এলজিইডির যোগসাজশে নিম্নমানের সামগ্রী ব্যবহার করছেন ঠিকাদাররা। এতে শুষ্ক মৌসুমে কৃষি জমিতে সেচ দিতে পারছেন না কৃষকরা। জানতে চাইলে এ বিষয়ে সদুত্তর দিতে পারেননি এলজিইডির নির্বাহী প্রকৌশলী প্রতিপত দেওয়ান। বান্দরবন সদর উপজেলার রেইসা গোয়ালিয়া খোলার বিস্তীর্ণ এলাকা একসময় ছিল সম্ভাবনাময় কৃষিজমি, কিন্তু শুষ্ক মৌসুমে পানি সংকটে এসব জমি অনাবাদী হয়ে পড়ে থাকত। সংকট নিরসনে টেকসই ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় 2024 সালে এলজিইডির অর্থায়নে 4 কোটি 17 লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় 4টি আধুনিক সুইচ গেট। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার ও এলজিইডি কর্তৃপক্ষের যোগসাজশে নিম্নমানের কাজ করায় এসব সুইচ গেট এখন প্রায় অচল। সুইচ গেটের যেভাবে আমাদের এই ভাগ্য উন্নয়নের জন্য করা হয়েছে আর কি, কিন্তু সেভাবে হয় নাই। আমরা নিজেরাই বান দিয়ে নিজেরাই মানে কেটেগুলো ঘুরাইতেছি। সুইচ গেটে কোনো উপকার নাই। আর বাজেটের সাথে মানে সম্পৃক্ত ছিল তাদেরই লাভটা বেশি হয়েছে কৃষকের উন্নয়নের সাইডে। নিরুপায় কৃষক বাধ্য হয়ে আগের মতো নিজ উদ্যোগে বাদ দিয়ে সেচ দিচ্ছেন। সুইচ গেট উপকারে না আসায় হতাশা জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিও। আমরা মনে করি যে এই সুইচ গেট করলে যে এলাকার মানুষ কিছু কৃষকেরও মানে উপকার পাবে। এখন দেখতেছে এটা সুইচ গেট করার পরে আমরা কোনো কিছু উপকার বাদে এখন যে খালগুলো যে মানে শুকিয়ে আছে, আমরা মনে করি ভবিষ্যতে হয়তো আমরা যে উপকার পাবো না। অনিয়ম সম্পর্কে জানতে চাইলে কৌশল এড়িয়ে যান এলজিইডির নির্বাহী প্রকৌশলী। এখন যেহেতু শুষ্ক মৌসুমে তো কম পানি থাকে, এখন তারপরেও সুইচ গেটগুলো দেওয়ার উদ্দেশ্য হলো এগুলো লো লিফট ফার্ম দিয়ে এগুলো যেন চাষাবাদ করা যায়, সেই উদ্দেশ্য এই সুইচ গেটগুলো বানানো হয়েছে। 4টি সুইচ গেটের নির্মাণ কাজ চলতি বছরের জুনে শেষ হওয়ার কথা। প্রকল্পটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান নূর সিন্ডিকেট ও এমএমএম ট্রেডার্স। বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী রাখা ও টেকসই অর্থনৈতিক উন্নয়নে রেমিটেন্স যোদ্ধাদের সুবিধার্থে রাজধানীর বনানীতে যাত্রা শুরু করল কায়ান ওভারসিজ। প্রবাসীদের ত্যাগ ও শ্রমকে সম্মান জানিয়ে নিরাপদ ও স্বচ্ছ অভিবাসন প্রক্রিয়া নিশ্চিতে প্রতিষ্ঠানটি কাজ করবে বলে জানায় কর্তৃপক্ষ। ভবিষ্যৎ পরিকল্পনা, আন্তর্জাতিক বাজারে দক্ষ কর্মসংস্থান সৃষ্টির কৌশল এবং অভিবাসন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সঠিক দিক নির্দেশনা ও সরকারি নিয়ম মেনে বিদেশে কর্মী পাঠাতে পারলে বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ বহুগুণ বাড়বে বলে মত দেন বক্তারা। প্রতিষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। দর্শক, এ পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরছি কিছুক্ষণ পরেই। সে পর্যন্ত গ্রিন টেলিভিশনের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত মুক্তবাজারে। কোরবানির ঈদ সামনে রেখে 1 মাস আগে থেকেই উত্তাপ ছড়াচ্ছে মশলা বাজার। অন্যান্য ভোগ্য পণ্যের দাম নিয়েও রয়েছে অভিযোগ। লাগামহীন হচ্ছে মাছ মাংসের মতো আমিষ জাতীয় পণ্যেরও দাম। ঊর্ধ্বমূল্যের বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারকে কড়া নজরদারির আহ্বান জানিয়েছেন ভোক্তারা। রাজধানীর কারওয়ান বাজারে বেড়েছে প্রায় সব ধরনের নিত্যপণ্যের দাম। পেঁয়াজ, আদা, আলু, টমেটো সহ রান্নাঘরের প্রয়োজনীয় পণ্য কিনতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। কুরবানির ঈদ সামনে রেখে চড়ছে মশলার বাজার। খুচরা বাজারে কেজিতে 100 টাকা বেড়ে 700 ঘরে দাঁড়িয়েছে জিরার দাম। সাধারণের নাগালের বাইরে ভোজ্য তেলের দাম। কিছু পণ্য নিয়ে ক্রেতারা স্বস্তি জানালেও সার্বিক চিত্রে সবাই নাখোশ। সবকিছুর দাম বেশি, আপনার কাঁচামালের দাম বেশি। সবজি বেগুন, করলা এটি 100 টাকা করে বিক্রি হচ্ছে। হ্যাঁ, একটু খুবই বেশি। এটা আমাদের জন্য অনেক কষ্ট হয় আর কি। মুরগি পেট্রোল খায় কিনা জানি না, কিন্তু আমার মনে হয় পেট্রোল খাওয়ার কারণে হয়তো দাম বেড়ে গেছে। এক রাতের ভিতরে 30 টাকা। মানবেদে প্রতি কেজি এলাচ বিক্রি হচ্ছে 4200 থেকে 5000 টাকায়। বেড়েছে মুরগির দাম। পরিবহন ব্যয় বেড়ে যাওয়া ও সরবরাহ সংকটের কারণে দাম বাড়ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। গাড়ি মিস্টেক হয়েছে, দামটা বাড়ি গেছে। যে জায়গায় আমার কাছে গাড়ি আইছে 20টা, এই জায়গায় আজকে গাড়ি আইছে মাত্র 10টা। কারণ যদি দাম কমিয়ে যায় তারা বলবই, কারণ মশলা তার প্রতিদিন কিনে না। অনেকে দেখা গেছে 6 মাসের মশলা একবারে কিনে,
এখন যদি সে কিনতে দাম কম হয় সে তো বলতে পারতেছে না, সে মনে করে কি সবই দাম বাড়তি। ঈদুল আজহাকে সামনে রেখে নিত্যপণ্যের বাজারে নজরদারি জোরদার করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ভোক্তারা। কম খরচে বেশি লাভ হওয়ায় নরসিংদীর রায়পুরায় বাড়ছে মিষ্টি আলুর চাষ। কৃষকরা জানান বিঘা প্রতি গড় মুনাফা হয় প্রায় 25,000 টাকা। কৃষি কর্মকর্তা বলেন উৎপাদন বাড়াতে কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। রায়পুরা উপজেলার নীলক্ষা ইউনিয়নের হরিপুর পূবের চর এক সময়কার অবহেলিত এই চরের জমিতে উৎপাদন হচ্ছে সুস্বাদু মিষ্টি আলু। কৃষকরা বলছেন বিঘা প্রতি 15 থেকে 20,000 টাকা খরচের বিপরীতে বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। মিষ্টি আলু করার কারণ হলো মিষ্টি আলুর মধ্যে একটু খরচ কম হয়, একটু লাভ বেশি আর। এক কাটি খেত করলে আমরা খরচ দেখবো বোধহয় আপনি 15 থেকে 16, বিক্রি পরে আসবো 40। কানবতে 40,000 টাকা বিয়েছে, এখন একটু কম, দর কম 600 টাকা মন। আকৃতি ভেদে মূল্য নির্ধারণ করে মন দরে এসব আলু কিনছেন পাইকাররা। কিনছি আপনার 620 টাকা গেছে, 700 টাকা গেছে, 600 টাকা গেছে, এক সময় একটা হচ্ছে। আমি 700 টাকা মন লাগছি, 800 টাকা মন ব্যস্ত আছি। উৎপাদন বাড়াতে কৃষকদের নিয়মিত পরামর্শ ও কারিগরি সহায়তা দেওয়ার কথা জানালেন কৃষি কর্মকর্তা। আলুর মিষ্টি আলুর আধুনিক জাতের চাষ এখানে আমরা বাস্তবায়ন করতেছি, যার ফলে কৃষকদের মধ্যে উচ্চ ফলনশীল যে এই জাতগুলো চাষাবাদ করার ফলে কৃষকরা লাভবান হচ্ছে। চলতি মৌসুমে নরসিংদীতে 860 হেক্টর জমিতে মিষ্টি আলুর চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও 23 হেক্টর বেশি জমিতে আবাদ হয়েছে। হরমুজ প্রণালীতে চলাচলকারী তেলবাহী জাহাজ থেকে টোল আদায়ের ঘোষণা দিয়েছে ইরান। এই অর্থ যুদ্ধ বিধ্বস্ত ইরানের অবকাঠামো নির্মাণে ব্যয় করা হবে। এর প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন হরমুজের শুল্ক আদায় অবিলম্বে বন্ধ করতে হবে। তেহরানের সহযোগিতা না করলেও তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে যুক্তরাষ্ট্র প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি। নতুন করে সৃষ্ট এই দ্বন্দ্বে এখন হুমকিতে পড়েছে যুদ্ধবিরতি। মধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। সম্প্রতি ইরান ঘোষণা করেছে এই প্রণালী দিয়ে চলাচলকারী প্রতিটি তেলবাহী জাহাজ থেকে তারা বড় অঙ্কের শুল্ক আদায় করবে। ইরানের প্রস্তাবিত এই 10 দফা পরিকল্পনায় প্রতিটি জাহাজ থেকে $1 থেকে $2 মিলিয়ন অথবা প্রতি ব্যারেল তেলের ভিত্তিতে শুল্ক আদায়ের কথা বলা হয়েছে। ইরান সরকারের দাবি এই অর্থ তারা যুদ্ধবিধ্বস্ত দেশের অবকাঠামো পুনর্নির্মাণে ব্যয় করবে। তবে ইরানের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত কড়া ভাষায় ইরানকে সতর্ক করেছেন। ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী ট্যাঙ্কার থেকে ইরান কোনোভাবেই ফি আদায় করতে পারবে না এবং এই প্রক্রিয়া এখনই বন্ধ করতে হবে। ট্রাম্প আরও দাবি করেছেন যে ইরানের সহযোগিতা থাকুক বা না থাকুক, যুক্তরাষ্ট্র এই পথে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বদ্ধপরিকর। কৌশলগতভাবে ইরান ইতিমধ্যেই এই জলপথে তাদের প্রভাব বাড়াতে শুরু করেছে। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর একটি নতুন মানচিত্র প্রকাশ করেছে, যেখানে জাহাজগুলোকে ওমানের উপকূলের প্রচলিত রুট থেকে সরিয়ে ইরানের উত্তর উপকূলের কাছাকাছি নিয়ে আসা হয়েছে। যদিও আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো আন্তর্জাতিক জলপথে এভাবে শুল্ক আরোপ করা অবৈধ, তবুও ইরান নিজেদের অবস্থানে অনড় রয়েছে। দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি জানিয়েছেন ইরান যুদ্ধ চায় না, তবে নিজেদের অধিকার থেকে তারা এক চুলো সরবে না। ইরান যদি জোরপূর্বক শুল্ক আদায় অব্যাহত রাখে বা জাহাজ চলাচলে বাধা দেয়, তবে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হতে পারে। বর্তমানে হরমুজ প্রণালী দিয়ে কেবল ইরানের বন্ধু রাষ্ট্রগুলোর জাহাজ নির্বিঘ্নে চলাচল করতে পারছে, যা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সাময়িক যুদ্ধবিরতির মধ্যে নতুন এই শুল্ক বিতর্ক মধ্যপ্রাচ্যকে আবারও এক ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুদ্ধ ইস্যুতে যুক্তরাষ্ট্র ইরান আলোচনা ব্যর্থ হলে মধ্যপ্রাচ্যে তীব্র সংঘাত ছড়িয়ে পড়তে পারে। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা বলেছেন, মধ্যপ্রাচ্যে যদি পুনরায় কোনোভাবে সংঘাত ছড়িয়ে পড়ে তবে বিশ্বজুড়ে ক্ষয়ক্ষতির মাত্রা হবে অকল্পনীয়। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান সহযোগিতা করুক বা না করুক, হরমুজ প্রণালী খুব শিগগিরই পুনরায় খুলে দেওয়া হবে।
যুদ্ধ ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতায় না পৌঁছাতে পারলে বিশ্ব অর্থনীতিতে এর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত বর্তমান যুদ্ধবিরতিকে কিছুটা নড়বড়ে উল্লেখ করে অজয় বাঙ্গা বলেন, যুদ্ধ দ্রুত থেমে গেলেও বৈশ্বিক প্রবৃদ্ধি 0.4% পর্যন্ত কমে যেতে পারে। তবে এই অস্থিরতা দীর্ঘস্থায়ী হলে প্রবৃদ্ধি 1% কমার পাশাপাশি মূল্যস্ফীতি 300 বেসিস পয়েন্ট পর্যন্ত বেড়ে যাওয়ার চরম ঝুঁকি রয়েছে। সাক্ষাৎকারে অজয় বাঙ্গা বলেন, এই আলোচনার মাধ্যমে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় সচল হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। হরমুজ বন্ধ থাকায় 2027 সাল পর্যন্ত বিশ্ব অর্থনীতিকে চরম মূল্য দিতে হবে বলে মন্তব্য করে তিনি বলেন, সংকটকালীন পরিস্থিতিতে জ্বালানি সংকটে থাকা উন্নয়নশীল দেশ এবং ছোট দ্বীপরাষ্ট্রগুলোর জন্য বিশ্বব্যাংক ক্রাইসিস রেসপন্স উইন্ডো থেকে বিশেষ তহবিল দেওয়ার উদ্যোগ নিয়েছে। এদিকে তেহরানের হাতে এখনও রয়েছে বিশ্ব অর্থনীতির লাইফলাইন হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ। সিআইএর সাবেক ডিরেক্টর জন ব্রেনান মনে করেন, এই একটি ট্রাম্প কার্ড এখন পুরো আলোচনার মোড় ঘুরিয়ে দিয়েছে। হরমুজ প্রণালী সচল করার শর্তে তেহরানের উপর নিষেধাজ্ঞা শিথিল কিংবা জব্দকৃত অর্থ ছাড়ের মতো সৃজনশীল ও কূটনৈতিক পথ বেছে নিলে বর্তমান অচলাবস্থা কাটানো সম্ভব হতে পারে বলে মনে করেন তিনি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সহযোগিতা ছাড়াই হরমুজ প্রণালী খুব শিগগিরই খুলে দেওয়া হবে। তেহরানের টোল আরোপের পরিকল্পনা প্রত্যাখ্যান করে তিনি এই জলপথকে বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য উন্মুক্ত রাখার ঘোষণা দেন। যদিও কিভাবে ওয়াশিংটন এই গুরুত্বপূর্ণ জলপথ উন্মুক্ত করবে সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি ট্রাম্প। তবে প্রণালীতে ইরানের টোল আরোপের পরিকল্পনা মেনে নেবেন না বলে জানিয়েছেন তিনি। এদিকে ব্যস্ত সময় পার করছেন মাদারীপুরের শিবচর উপজেলার মৃৎশিল্পীরা। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই মৃৎশিল্প আজও বাঁচিয়ে রেখেছেন কুমারপাড়ার কয়েকটি পরিবার। আঠালো মাটিতে হাত ডুবিয়ে ঘুরছে চাক, তাতে এক এক করে তৈরি হচ্ছে মাটির হাঁড়ি পাতিল, কলসি, পুতুল, ব্যাংক ও খেলনাসহ মাটির তৈজসপত্র। বাংলা নববর্ষ ঘিরে দিনভর সমানতালে কাজ করছেন নারী ও পুরুষ। একটা সময় ছিল যখন এসব পণ্যের কদর ছিল ঘরে ঘরে, কিন্তু প্লাস্টিক, অ্যালুমিনিয়াম ও স্টিলের মতো আধুনিক পণ্যের দাপটে এখন কমতে শুরু করেছে এসব পণ্যের চাহিদা। তবুও বৈশাখী ও গ্রামীণ মেলার মতো উৎসবকে পুঁজি করে এখনও লড়াইয়ে চালিয়ে যাচ্ছেন কুমারপাড়ার কয়েকটি পরিবার। মেলায় ব্যস্ত সেই হাড়ি পাতিল বানাইতেছি, আমরা জলকান্দা বানাইছি, সরা বানাইছি, খেলনা পাতিল মেলায় ব্যস্ত, যাদের সব না কুটি কুটি পাতিল, কড়াই। মৃৎশিল্পীরা জানান, সরকারি সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা পেলে আবারও ঘুরে দাঁড়াতে পারে এ শিল্প। আমাদের এই মালগুলি আগে থেকে অনেক কম চলতেছে, যদি সরকার আমাদের জন্য একটু দেখতো তাহলে আমরা একটু বাইচা থাকতে পারতাম। বৈশাখী উপলক্ষে এই খেলনা মালগুলি আমরা তৈরি করি সারা বছর ধরে। দেখা গেছে আগে যেই পরিমাণে চলতো এখন বর্তমানে এই পরিমাণে চলে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক মৃৎশিল্পকে টিকে রাখতে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করা হবে। ক্ষুদ্র ঋণ কার্যক্রম যে আছে, তারা যদি আমাদের সাথে যোগাযোগ করে, ক্ষুদ্র ঋণ কার্যক্রম আছে, সেই ক্ষুদ্র ঋণ কার্যক্রমের মাধ্যমে তাদেরকে কিভাবে উপকার করা যায় সে বিষয়গুলো দেখব। আশ্বাস যাতে কেবল মুখের কথাতে সীমাবদ্ধ না থাকে, সেটি প্রত্যাশা মৃৎশিল্পীদের। গ্রিন টেলিভিশনের সাপ্তাহিক অনুষ্ঠান মুক্তবাজারে আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে ফিরে আসব ব্যবসা বাণিজ্যের আরও খবর নিয়ে। আর সে পর্যন্ত গ্রিন টিভি নিউজ ও অন্যান্য আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে। শুভরাত্রি।